নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। বেঙ্গল লাইনে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। বেঙ্গল লাইনে শুরুতেই যে খবরে চোখ রাখবো, আবারও খবরের শিরোনামে উঠে এলো কাকদ্বীপ মহাবিদ্যালয়। তার কারণ আবারও একজন টিএমসিপি নেতা, তিনি কলেজের ইউনিয়ন রুমেই একেবারে বসিয়ে দিয়েছেন বিয়ের আসর। বলা চলে টিএমসিপি নেতার একেবারে কলেজে দাদাগিরি চলছে। কলেজে তৃণমূল ছাত্র নেতার দাদাগিরি, তিনি একেবারে বিয়ের আসর বসিয়েছেন। বিয়ের ছবি ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে কলেজের ইউনিয়ন রুম এটি, সেখানে বিয়ে হচ্ছে, বিয়ের আসর বসানো হয়েছে। একেবারে হাসি মুখে রয়েছেন সেই নবদম্পতি। কলেজের ইউনিয়ন রুমটাই বিয়ের আসর যেন। কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অভিযুক্ত ছাত্রনেতা অশোক গায়েন। এর আগেও দুদিন আগেই আমরা দেখেছিলাম যে কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ে আবারও একবার খবরের শিরোনামে উঠে এসেছিল। তার কারণ সেখানে টিএমসিপি ছাত্রনেতা 7 জনকে নিয়োগ করা হয়েছিল, আর তার পরবর্তীকালে আবারও সেই কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয় আবারও সুন্দরবন মহাবিদ্যালয়ে উঠে এলো খবরের শিরোনামে। কলেজে সুন্দরবন ছাত্রনেতার বিয়ের আসর বসছে। কলেজের ইউনিয়ন রুমে একেবারে বিয়ের আসর বসিয়ে দেওয়া হয়েছে। এর আগে আমরা বহু ছবি দেখেছি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কোথাও ছাত্রছাত্রীকে মাথা টেপানো হচ্ছে, আর কোথাও এই ছবি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা, তার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। প্রসেনজিৎ, একটি নতুন ছবি কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে কাকদ্বীপ এলাকার তৃণমূল ছাত্র নেতা অশোক গায়েন, তিনি কিনা কাকদ্বীপের যে মহাবিদ্যালয় আছে অর্থাৎ কাকদ্বীপ কলেজ, সেখানেই কিন্তু তার বিয়ের আসর বসেছে এবং কলেজেরই একটি ছাত্রীকে সে বিয়ে করছে এবং সেখানে কিন্তু মালা বদল থেকে শুরু করে সিঁদুর দান পর্ব, একটা বিয়েতে যা যা হয় একটা হিন্দু সমাজের বিয়েতে, সমস্ত কিন্তু সেখানে নিয়ম মেনে পালন করা হয়েছে এবং সেই ঘটনা কলেজের মধ্যে ইউনিয়ন রুমের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং সেই ছবি কিন্তু সম্প্রতি ভাইরাল হয়েছে এবং সেই ছবি ভাইরাল হতেই কার্যত চারিদিকে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কাকদ্বীপ কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন শুভঙ্কর চক্রবর্তী, তিনি কিন্তু দাবি করেছেন যে এই ঘটনা ঘটেছিল, সেই কথা তিনি স্বীকার করেছেন, তবে সেটি অনেকদিন আগে এবং ওনারা স্বামী স্ত্রী তেমনটাও কিন্তু তিনি দাবি করছেন। তবে কলেজের মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় তিনি দুজনকেই কলেজে আসতে বারণ করে দিয়েছিলেন। তারা এই মুহূর্তে কলেজে আসে না, কলেজের মতো চলছে, ভালো চলছে আগে থেকে, সেই বার্তা কিন্তু তিনি দিয়েছেন। বৃষ্টি, বেশ ধন্যবাদ প্রসেনজিৎ। যে ছবি আপনারা দেখছেন, যে কাকদ্বীপ কলেজে টিএমসিপি নেতা অশোক গায়েন, তার বিয়ের পর্ব চলছে। একেবারে হিন্দু সমাজে যে নিয়ম রীতি মেনে বিয়ে হয়, শুভদৃষ্টি থেকে মালা বদল, সিঁদুরদান, সবটাই হচ্ছে কলেজের ইউনিয়ন রুমে। সুন্দরবন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী, এই বিষয়ে তার কি বক্তব্য শোনাবো। আমার কাছে যেটুকুনি খবর এসছে, বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে। এইখানে এসে যা হয়, তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চেয়েছিলাম। সিকিউরিটি বলছে, স্যার আমি কি করব, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণ ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো। সেটা তো আমি বললাম আমার কলেজে বিয়ে হয়েছে, এটা সত্যি তো স্যার? বিয়ে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে তারা ঢুকেছে। এইটা একটা ছবি দেখলাম, হ্যাঁ এখানে ঢুকেছে। আমি তো বলছি আমার কাছে আপনার কাছে যেমন ছবি এসছে আমার কাছে এসছে। আমি আসা মাত্র আমি বললাম এখানে কি সেলিব্রেশনের জায়গা, আমি বলেছি তাদের প্রতি কি আইনত ব্যবস্থা আমি বলে দিই। যখনই এরকম ধরনের কোনো সব কলেজে টুকটাক এরকম ঘটনাগুলো ঘটছে, এটা আপনারা মিডিয়াতেও দেখাচ্ছেন, জানেন। আমি যখনই কোনো কিছু জানতে পারি, আমি কিন্তু আমার ঘরে ডেকে পরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের এই কলেজে। আর এবার যে খবরে চোখ রাখবো, পথশ্রী প্রকল্প, রাজ্য সরকারের যে পথশ্রী প্রকল্প আমরা জানি, সেখানে রাস্তা তৈরি হয়। আর এখানে এবার লাগাতার বৃষ্টিতে যে ছবি তৈরি হচ্ছে, সেই ছবিটা একবার দেখুন। নাগারে বৃষ্টিতে একেবারে বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তার অবস্থা থেকে বুঝতেই পারছেন যে কতটা পরিস্থিতি খারাপ রাস্তার। যে সেখান দিয়ে যাতায়াত করতেও হাঁটতেও মানুষের সমস্যা হচ্ছে। কাদা রাস্তা, কাদামাখা রাস্তায় মানুষের খালি পায়ে হেঁটে যেতেও সমস্যা। খারাপ রাস্তায় বাঁশের ডুলি, তা নিয়ে একজন রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। যে ছবি দুপাশেই দেখতে পাচ্ছেন। এর আগেও 22শে মে এমনই একটি ঘটনা ঘটেছিল এই রাস্তাতেই। সেখানে একজন প্রসূতি, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত সম্ভব হয়নি শুধুমাত্র এই রাস্তার কারণে। তাহলে কোথাও গিয়ে এই পথশ্রী প্রকল্প শুধু কি খাতায় কলমে রয়ে গিয়েছে, কাজে নয়? তার কারণ তার যে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি,
সেটা কোনোটাই প্রমাণ করছে না পথশ্রী প্রকল্পের সুবিধার কথা। তার কারণ যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটি 22শে মের ছবি আর একটি নারায়ণগড়ের ছবি। একদিকে 22শে মেতে একজন প্রসূতি যাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, গাড়িতেই তাকে প্রসব করতে হয়, আর ঠিক তার উল্টো দিকে দেখতে পাচ্ছেন নারায়ণগড়ের ছবি, যেখানে একজন রোগিনী, বৃদ্ধ রোগী, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাসের ডুলি ব্যবহার করা হচ্ছে। সেই বৃদ্ধাকে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ির ব্যবস্থা করা সম্ভব নয়, তার কারণ রাস্তার অবস্থা এতটাই বেহাল যে সেখানে গাড়ির প্রবেশ বা গাড়ির বেরিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। তাই বাসের ডুলি করে সেই বৃদ্ধাকে, সেই রোগীকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছেন স্থানীয়রাই। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ নন্দী, সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কখনো 22শে মের ছবি আমরা দেখলাম যেখানে প্রসূতিকে রাস্তাতেই প্রসব করতে হচ্ছে, গাড়িতেই প্রসব করতে হচ্ছে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধাকে বাসের ডুলি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে পথশ্রী প্রকল্প সেটা কি তাহলে খাতায় কলমে শুধুই? দেখো, একেবারেই যেটা দেখা গেছে যে চিত্র উঠে এসছে আজকেও, এবং এই গত 22শে মেও কিন্তু দেখা গেছে যে একটি মারুতি ফেসে যায় এবং সেই মারুতিতে প্রসূতি ছিল, সেই প্রসূতি কিন্তু মারুতিতেই কিন্তু প্রসূতিতে শিশু সন্তানের জন্ম দেয়। এবং এই রাস্তার কারণে কিন্তু বারবার অভিযোগ তুলেছে নারায়ণগড় ব্লকের কিন্তু এই এলাকার মানুষেরা। এবং যেটা প্রশাসনের তরফে যেটা জানা গেছে যে প্রশাসনকে বারবার জানিয়েছেন এই এলাকার মানুষ, কিন্তু প্রশাসনকে জানানো সত্ত্বেও কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। যদিও এই যে আজকের যে ঘটনা, যে বয়স্ক 65 বছরের যে বৃদ্ধাকে যে বাসের ডুলি করে নিয়ে যাওয়া হচ্ছে নারায়ণগড় ব্লকের যে সান্দিউলি এলাকাতে, সেই প্রায় 700 মিটার রাস্তা কিন্তু একেবারে কিন্তু বেহাল রাস্তা। এই বেহাল রাস্তার জন্যই কিন্তু এইভাবে বিভিন্ন রোগীদের কিন্তু নিয়ে যাওয়া হয়, এবং এই রাস্তা পেরোনোর পরে কিন্তু তারা মেন রাস্তায় ওঠে, তারপরে গাড়িতে করে রোগীকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এলাকার তরফ থেকে যে অভিযোগ যে 25টি পরিবার রয়েছে এই জায়গায়, 25টি পরিবার কিন্তু এসটি পরিবারের কিন্তু অন্তর্ভুক্ত। তারা কিন্তু এই পরিবারগুলি কিন্তু এই রাস্তার উপর দিয়ে দীর্ঘদিন যাতায়াত করছে। স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, বিডিওকে জানিয়েছেন, ব্লক প্রশাসনকে জানিয়েছেন এবং পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন। এবং যেটা প্রধান কার্যত স্বীকার করে নিয়েছেন যে এই মোড়াম রাস্তা ছিল, পথশ্রীর রাস্তা কিন্তু হয়নি, মোড়াম রাস্তা ছিল। মোড়াম রাস্তা কিন্তু খারাপ হয়ে যাওয়ার ফলে কিন্তু এই মোড়াম রাস্তার কাজ করানো হয়নি, এবং আগামী দিনে মোড়াম রাস্তার কিন্তু কাজ করানো হবে বলে এমনটাই কিন্তু প্রধানের পক্ষ থেকে কিন্তু আশ্বাস দিয়েছেন তিনি। বেশ, অনেক ধন্যবাদ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা, তাদের কি অভিযোগ শোনাবো। 25টি পরিবার আমাদের এখানে বসবাস করে। আমাদের রাস্তার এমন বেহাল দশা, তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি, বিডিও সাহেবকে মেল মারফত কমপ্লেন জানিয়েছি, এবং এসডিও সাহেবকে আমরা মেল মারফত জানিয়েছি। এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি। একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয়। বাচ্চা কাচ্চা সাইকেলে যে যাবে সে মতো অবস্থা নেই। এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে। এইটা প্রশাসন যাতে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করে, তার জন্য আমাদের। এ বিষয়ে অঞ্চল প্রধান তার কি বক্তব্য শুনবো। মোরাম ছিল ওটাতে, পরবর্তী ক্ষেত্রে জল জীবনের কাজ হওয়ার ফলে রাস্তাটি নষ্ট হয়েছে। চেষ্টা করছি কি করা যায়, দেখছি, ভাবছি। প্রায় 2014 সাল থেকে উঠে গেছে, পরবর্তী ক্ষেত্রে প্ল্যানে মহেশতলায় নির্মম অত্যাচারের শিকার এক নাবালক অবশেষে বাড়ি ফিরল। সেই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর, আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরে চোখ রাখবো, বাড়ি ফিরল, অবশেষে বাড়ি ফিরল ইসলামপুরের নিখোঁজ নাবালক। মহেশতলায় নির্মম অত্যাচারের শিকার হয়েছিল সেই নিখোঁজ নাবালক। 44 দিন পর অবশেষে বাড়ি ফিরল নাবালক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, অবশেষে বাড়ি ফিরল ইসলামপুরের নিখোঁজ নাবালক। মহেশতলায় নির্মম অত্যাচারের শিকার হয়েছিল সে। আমাদের সঙ্গে এই ঘটনায় আরো বিস্তারিত টেলিফোনে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অলিক মিত্র। অলিক, কি জানতে পারা যাচ্ছে?
দৃষ্টি সকলেই জানে যে রবীন্দ্রনগর থানা এলাকার যে একজন শিশুকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল, যে মোবাইল ফোন চুরির অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছিল এবং করে নিয়ে তাকে কিন্তু পা উপর দিকে বেঁধে রেখে মাথা ঝুলিয়ে দিয়ে হাতে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। সেই শিশুটিকে, যার বয়স 14 বছর, তাকে কিন্তু পাওয়া যাচ্ছিল না এই নির্মম অত্যাচার হওয়ার ছবি ভাইরাল হওয়ার পর থেকে। এরপরই তাকে আজকে এতদিন পর সে কিন্তু বাড়িতে ফিরে এলো এবং সে বাড়িতে তাকে কে কোথা থেকে ফিরিয়ে দিল সেই সব বিষয়ে কিন্তু কোনো কিছু জানা যায়নি। তবে উত্তরপ্রদেশের আগ্রা এলাকায় তাকে রাখা হয়েছিল বলে জানানো হচ্ছে পরিবারের সূত্র থেকে, এবং যে রেখেছিল তার নাম জনৈক মানু বলে একজন রেখেছিল। এবং পুলিশ এই শিশুটিকে এখন নিয়ে গিয়েছে ইসলামপুর হাসপাতালে। প্রথমে তার শারীরিক পরীক্ষা করা হবে, তারপর থানায় নিয়ে গিয়ে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে যে কে বা কারা কোথায় কিভাবে নিয়ে গিয়েছিল সবকিছু। অলিভ, এখানে আরো একটা প্রশ্ন উঠছে যে 44 দিন পর বাড়ি ফিরলো সে, কিন্তু এতদিন সে আগ্রায় কিভাবে আটকে ছিল, কিভাবে বা ফিরে আসলো সে? প্রশ্ন উঠছে সবই, কিন্তু এখনো পর্যন্ত উত্তর পাওয়া যায়নি। কারণ যেহেতু এখনো পর্যন্ত উত্তর পাওয়া যায়নি, শিশুটির সাথে কথা বলা যায়নি, শিশুটিকে পুলিশ নিয়ে গিয়েছে থানায় এবং পরিবারের পক্ষ থেকে যতটুকু বলা হয়েছে তার উপরই কিন্তু এখনো পর্যন্ত আমরা চলছি। কিন্তু যে বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি যে এই শিশুটিকে কে বা কারা ওখানে নিয়ে গিয়েছিল, তাকে নিয়ে গেল কিভাবে বা সে ফিরলই বা কিভাবে, সবকিছু নিয়ে কিন্তু প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর আগামী সময়ে পাওয়া যাবে, কিন্তু এখন পুলিশ খোঁজ করছে নিজেরাই। পুলিশ এখনো পর্যন্ত খোঁজ করতে পারেনি যে গোটা বিষয়টি কিভাবে হয়েছিল। সে কিভাবে ফিরে আসলো, সেই নাবালককে বাড়ির লোকেরা যা বলেছে, সেই নাবালক ফিরে এসেছে যে তার তিস্তার চর এলাকায়, ইসলামপুরে তিস্তা নদীর খাল যে রয়েছে সেই খালে তাকে কিন্তু দেখা যায় একটি টোটো তাকে করে সেখান থেকে নিয়ে তাকে বাড়িতে পৌঁছায় এবং বাড়িতে পৌঁছানোর পর তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে সবকিছু জিজ্ঞাসাবাদের জন্য এখন তাকে নিয়ে গিয়েছে। বেশ, ধন্যবাদ অলিভ। 44 দিন পর অবশেষে বাড়ি ফিরল ইসলামপুরের সে 14 বছরের নিখোঁজ নাবালক। উত্তরপ্রদেশের আগ্রায় আটকে ছিল সে এতদিন, তবে কিভাবে সে আগ্রায় গেল, কিভাবে ফিরে আসলো, এতদিন সে এখানে কি করছিল, সেই সবটা জানতেই নাবালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জানি যে ইসলামপুরে সে নিখোঁজ নাবালক, তার যে ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে তাকে কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল, একেবারে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে তাকে মারধর করা হয়েছিল। সেই ছবি একেবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তারপর থেকে নিখোঁজ ছিলেন সেই নাবালক। মহেশতলায় নির্মমভাবে অত্যাচারিত হয়েছিল সেই 14 বছরের ছোট নাবালক। 44 দিন পর অবশেষে বাড়ি ফিরে আসলো সেই নাবালক। ঘটনার পর থেকেই সে নিখোঁজ ছিল। এতদিন সে আগ্রায় গেল কিভাবে, আগ্রায় থাকলো কিভাবে, কিভাবে সে ওখানে পৌঁছলো, কি করছিল সে ওখানে এতদিন, বা কিভাবে সে ফিরে আসলো তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই নাবালকের পরিবারের সদস্য কি বলছেন আমরা শুনবো। ফিরে তো আসলো স্যার, এই 1 ঘন্টা মতন হলো। ও তো বললো আমরা ট্রেনে আসছি, আমি কি করে আসছি এখনো বোঝা যায়নি ছেলেটাকে কিভাবে আসলো কিভাবে না আসলো। ও বলে বললাম ওই বললাম যে তিস্তা থেকে হাঁটে আসছিল, একটা টোটো উঠে আনলো। কলকাতা থেকে কিভাবে পালালো কিছু জানতে পারলেন? না, ওটা এখনো কোনো জানা জানি, খালি এটা জানে যে আগ্রা কোন জায়গার নামে স্টেশন আছে ওখানে ছিল উনি। আর উনি কি মানু নামে কি ছেলেটা, ওর নাম বলতে পারছে, খালি যে একটা মানু নামে ছেলে নিয়ে রাখছিল। ভারতে এখনো সক্রিয় আইএসআই। বর্ধমানে মেমারি থেকে গ্রেফতার 2 পাক গুপ্তচর। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর, আর এবার চোখ রাখবো ভারতে এখনো সক্রিয় রয়েছে আইএসআই। বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে 2 পাক গুপ্তচরকে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, বিস্তারিত বলো। দেখো বৃষ্টি, যেটা জানতে পারা গেছে যে পূর্ব বর্ধমানের মেমারিতে তারা একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল এবং মূলত দেশে থেকে পাকিস্তানকে তথ্য পাচার করছিল, এমনটাই অভিযোগ। এবং আইএসআই এর যোগসূত্র পাওয়া যাচ্ছে এদের কাছ থেকে। মূলত এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে মুকেশ রজক এবং রাকেশ গুপ্তা। এই রাকেশ গুপ্তা কলকাতার বাসিন্দা এবং বছর কয়েক আগেই মাকে সঙ্গে নিয়ে
সে কলকাতা ছেড়েছিল, তারপর মেমারিতেই বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল। মূলত ধর্মীয় বিভিন্ন রকম প্রচার কাজে সে ব্যস্ত থাকতো এবং নিজেকে একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক বলে পরিচয় দিয়েছিল। এবং এই কাজ করতে গিয়েই তার সাথে মুকেশের আলাপ, দুজনেই তারপর একটা বন্ধুত্ব তৈরি হয়। তবে তারা একটা এনজিও সংস্থা তৈরি করে এবং সেই সংস্থার আড়ালে তারা যে পাক গুপ্তচর সংস্থা তাদের সাথে কোনোভাবে যোগাযোগ হয় এবং এই যোগাযোগের সূত্র ধরেই আইএসআই এর যোগসূত্র রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এবং তারা বিভিন্ন জায়গা থেকে সিম কার্ড সংগ্রহ করতে থাকে। তাদের মূলত উদ্দেশ্য ছিল এই সিম কার্ডগুলির যে নাম্বার, সেই নাম্বার পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে দিয়ে দেওয়া, হোয়াটসঅ্যাপ চালু করা এবং সেই হোয়াটসঅ্যাপের যে ওটিপি, সেই ওটিপি তারা আদান প্রদান করত, সেই ওটিপি দিয়ে দিত। এভাবেই একেবারে ভারতীয় ফোন নাম্বারে তারা হোয়াটসঅ্যাপ চালু করত এবং একটা নেটওয়ার্ক তৈরি করেছিল, জাল বিছিয়েছিল। এখান থেকে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ শুরু হয়েছিল, যে তথ্যগুলি চলে যাচ্ছিল পাকিস্তানের হাতে। এরপরই গোয়েন্দা দপ্তর, ভারতীয় যে বেঙ্গল এসটিএফ, তাদের একটা খবর পায়, তারা জাল বেছায়। গ্রেফতার করা হয়, ইতিমধ্যে তাদেরকে 7 দিনের হেফাজতেও রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ বিধান। চাপড়ায় তৃণমূল নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকবো। নদিয়ার চাপড়ায় তৃণমূল নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ভিলেজ পুলিশ। এছাড়াও এই ঘটনায় আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, দেখো, একদমই যেটা অভিযোগ, ওই মহিলা সমানেত্রীর যে গত 4 জুলাই তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় ওই অমিত পাল, যে ভিলেজ পুলিশ চাপড়া থানার, সে কিন্তু তার পথ আটকায় এবং তাকে শ্লীলতাহানি করে এবং টানাটানি করে, কোন রকমে সে পালিয়ে বাঁচে। এরপরে অভিযোগ ওই অমিত এবং তার সাগরেদরা গিয়ে তাকে হুমকি দেয় যাতে কোনো অভিযোগ না করা হয়, চাপ দেওয়া হয়। ইতিমধ্যেই তারপরে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করে অমিত পাল সহ তার যে সাগরেদ যারা গেছিল হুমকি দিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করে। মোট 4 জনকে গ্রেপ্তার করে আজকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করে আরো কে এর সঙ্গে জড়িত রয়েছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে চাপড়া থানার পুলিশ। বেশ, একেবারে ধন্যবাদ সুমন। আরজি করের ক্রাইম সিন দেখার জন্য আবেদন করেছিলেন নির্যাতিতার পরিবার, তবে সেই আবেদনে এবার খারিজ করে দেওয়া হয়েছে শিয়ালদহ আদালতের তরফে। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। এবার যে খবরে চোখ রাখবো, আরজি করে ক্রাইম সিন দেখার আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা মা। অভয়ের বাবা মায়ের সেই আরজি এবার খারিজ শিয়ালদহ আদালতে। আরজি খারিজ করে শিয়ালদহ আদালত জানিয়ে দেয়, অনুমতি দিলে উচ্চ আদালত দেবে, এই আইনে এমন কোনো সংস্থান নেই। সিবিআইকে তীব্র ভৎসনাও করা হয়েছে আদালতের তরফে এই প্রসঙ্গে। অভয়ার বাবা মায়ের আরজি খারিজ, শিয়ালদহ আদালতের তরফ থেকে সেই আরজি খারিজ করে দেওয়া হয়। ক্রাইম সিনে ঢুকতে দেওয়া হবে না, নির্যাতিতার বাবা মাকে এমনটা জানিয়ে দেওয়া হয় শিয়ালদহ আদালতের তরফে। অনুমতি দিলে উচ্চ আদালত দেবে, এমনটাই আরজি আদালতের পর্যবেক্ষণ। এছাড়াও সিবিআইকেও ভৎসনা করা হয় এদিন আদালতের তরফে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, একেবারেই দেখো, নির্যাতিতার পরিবারের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন আজ যেমন খারিজ করে দেওয়া হয়, তার পাশাপাশি কিন্তু আদালতের বিচারপতি সিবিআইয়ের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে রীতিমতো ভৎসনা করেন। আজকে বিচারপতি তিনি প্রশ্ন করেন যে যেখানে সিবিআই গোটা বিষয়ে তদন্ত করছেন, সেখানে কিভাবে গতকাল সিবিআই শুনানিতে জানালেন যে যদি নির্যাতিতার পরিবারের সদস্যরা কোনো থার্ড পার্টি নিয়ে ট্রান্সফারে যেতে চান, সেক্ষেত্রে তাদের কোনো অবজেকশন নেই। সিবিআই তদন্ত করছে, সেক্ষেত্রে কি তাদের নিজেদের তদন্তের উপর কোনো আস্থা নেই? তারা চাইছেন তৃতীয় কোনো পার্টির সাহায্য নিতে। এই মন্তব্যই কিন্তু করেন এদিন বিচারপতি এবং তার পাশাপাশি তিনি এও মন্তব্য করেন যে সিবিআই এর বক্তব্য শুনে আমি গতকাল হতবাক হয়েছি, কিভাবে একজন তদন্তকারী সংস্থা তারা এই ধরনের কথা বলতে পারেন। এবং তার পাশাপাশি কিন্তু আরো বলেন যে সিবিআই এর অবস্থা একেবারে শোচনীয়। সিবিআই এর কারণেই চার্জশিট তারা জমা করতে না পারায় কিন্তু ইতিমধ্যে এই ঘটনায় দুজনের জামিনও হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু এদিন মন্তব্য করেন বিচারপতি। এবং তার পাশাপাশি কিন্তু এদিন তিনি পরিষ্কার জানিয়ে দেন যে যেহেতু গোটা বিষয়টি এখন তদন্ত চলছে এবং যে জায়গায় তারা যাওয়ার কথা বলেছে সেটা একটা সাসপেক্ট ক্রাইম স্থল, সেই জায়গায় কিন্তু কোনোভাবেই শিয়ালদা আদালতের তরফ থেকে নির্যাতিতার পরিবারকে তারা সেখানে যাওয়ার জন্য
অনুমতি দিতে পারেন না। সিবিআই যেহেতু বলেছেন তাদের কোনো অবজেকশন নেই, সেক্ষেত্রে নির্যাতিতার পরিবার যদি চায় সিবিআই কে সঙ্গে নিয়ে তারা হাইকোর্টে যেতে পারেন, তবে নিম্ন আদালতের পক্ষ থেকে কিন্তু কোনোভাবে অনুমতি দেওয়া সম্ভব নয়। একদমই প্রীতি, নিম্ন আদালতের তরফ থেকে জানানো হয়েছে তারা কোনো অনুমতি দিতে পারবেন না। যদি সিবিআই এর তরফ থেকে তারা যেতে চান তাহলে সিবিআই কে সঙ্গে নিয়ে যেতে হবে। প্রীতি, এখানে আরো একটা প্রশ্ন থাকছে, সিবিআই কে ঠিক কি বলেছে, কি বলা হয়েছে আদালতের তরফে? একেবারে দেখো, আজকে সিবিআই আইনজীবী তিনি আজকে উপস্থিত ছিলেন না। প্রথমে বিচারপতি জানতে চাই যে সিবিআই আইনজীবী কোথায়, সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারের আইনজীবী তারা জানান যে আজ তারা উপস্থিত নেই, এবং তারপরেই বিচারপতি তিনি মন্তব্য করেন যে গতকাল আমি অবাক হয়েছি আমি, সেখানে তদন্তকারী সংস্থা সিবিআই, রাজ্য কোনো ভুল করলে তাদের দেখার দায়িত্ব সেই তদন্তকারী সংস্থা, তারা গতকাল শুনানিতে জানিয়েছেন যে তাদের কোনো রকম সমস্যা নেই। সেক্ষেত্রে সিবিআই কি চাইছে নিজেদের তদন্তের উপর তাদের কোনো আস্থা নেই, তারা কি চাইছেন তৃতীয় কোনো থার্ড পার্টি তাদের তদন্তে সহযোগিতা করুক? এবং তার পাশাপাশি তিনি এও মন্তব্য করেন যে সিবিআই এর অবস্থা অত্যন্ত শোচনীয়, সিবিআই এর কারণেই তারা চার্জশিট দিতে পারেনি, তাদের ব্যর্থতায় ইতিমধ্যে দুজনের জামিন হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু এদিন মন্তব্য করেন বিচারপতি। একদমই প্রীতি, ধন্যবাদ। নির্যাতিতার পরিবারের আইনজীবী তিনি কি বলছেন শুনবো। আজকে সাহেবের অর্ডার শিটে সেই জায়গাটা পরিষ্কারভাবে আরও সবার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই স্টেট এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা একই ব্যক্তি। এবং আরও একটা জিনিস উনি উল্লেখ করেছেন যে এখানে সিবিআই এর ভূমিকা, সিবিআই এসে গতকাল একটা নো অবজেকশন বলে গেছে, তার মানে কি সিবিআই নিজেরা তদন্ত করতে পারছে না? তারা কি আমাদের ওপর মানে ডিফ্যাক্টোদের ওপরই উনি রিলাই করে বসে রয়েছেন? তাহলে তাদের তদন্তর জায়গাটা কোথায়? যা শুনলাম 19খানা পয়েন্ট দিয়েছেন, সেই 19খানা পয়েন্ট আমরা দেখব, দেখে পরবর্তীকালে যদি এইটা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ব্যাপার থাকে তাহলে আমরা যাব। আর এবার যে খবরে চোখ রাখবো, আমরা জানি যে গতকালই সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে যারা দাগী বা যারা অযোগ্য বলে প্রমাণিত তারা পরীক্ষায় বসতে পারবেন না, যে তালিকা তৈরি করা হয়েছিল তাদের। কিন্তু এবার সেই নির্দেশের প্রেক্ষিতে হাইকোর্টে কমিশন এবং রাজ্যকেও ভৎসনার ডিভিশন বেঞ্চে আমরা জানি এই দাগীরা পরীক্ষায় বসতে পারবেন না এই কথা বলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চের তরফে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই রাজ্য এবং এসএসসি দু তরফ থেকে ডিভিশন বেঞ্চেও দ্বিতীয়বার মামলা দায়ের করা হয়। আর এবার আজও হাইকোর্টেও কমিশন এবং রাজ্যকে ভৎসনার মুখে পড়তে হলো, বড় ধাক্কা খেতে হলো ডিভিশন বেঞ্চেও। যোগ্য অযোগ্য কেন আলাদা করা হয়নি, আবারও সেই প্রশ্নের মুখোমুখি হতে হলো রাজ্য এবং এসএসসিকে। চিহ্নিত দাগীদের নিয়ে সওয়ালের জায়গা কি কমিশন? আবেদনের সত্যতা বুঝবো কি করে? পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের তরফ থেকে পর্যবেক্ষণ যে আবেদনের সত্যতা বোঝা যাবে কিভাবে, কেন যোগ্য অযোগ্য আলাদা করা হয়নি। আবারও সিঙ্গেল বেঞ্চের মতোই ডিভিশন বেঞ্চেও একই প্রশ্নের সম্মুখীন হতে হলো রাজ্য তথা এসএসসি কে। এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলছেন আমরা শুনবো। রাজ্য এবং এসএসসি তারা একেবারে টেন্টেড ক্যান্ডিডেটদের পক্ষে, তারা চান যে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারাই আবার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর পাবে, যে তারাই আবার অ্যাপয়েন্টমেন্ট পাবে। এটা হচ্ছে রাজ্যের অবস্থান, এটা হচ্ছে এসএসসির অবস্থান। খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই রাজ্যে এর যে সরকার রয়েছে সেই সরকার সাদা খাতার মাস্টারদের পক্ষে, সেই সরকার দাগীদের পক্ষে, এসএসসি দাগীদের পক্ষে। এসএসসি এবং সরকার উভয়েই দাগীদেরকেই নতুন করে 10 নম্বর দিয়ে তাদেরকেই আবার চাকরি দিতে উদ্গ্রীব রয়েছে। সেটা আজকের এই সাবমিশনে পরিষ্কার হয়ে গেছে। আজকের প্রায় সারাদিন ধরে তারা এটাই আদালতকে বোঝানোর চেষ্টা করলো যে দেখো তারা কি ভয়ানকভাবে দাগীদের সঙ্গে রয়েছে। তারা প্রথম থেকে আমরা একথাই তো বলে এসেছিলাম যে রাজ্য এবং এসএসসি উভয়েই দাগীদের পক্ষে ছিল, দাগীদের পক্ষে আছে, এবং সেটা আজকের সাবমিশনের পরে একেবারে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য এবং এসএসসি উভয়েই দাগীদের পক্ষে রয়েছে। সোনারপুর কলেজে আবারও সেই মনোজিৎ মডেল, আরও একজন টিএমসিপি নেতা যিনি নিজের দাদাগিরি চালাচ্ছেন, সেখানে নবাগত ছাত্রকে দিয়ে মাথা ম্যাসাজ করাচ্ছেন। কিন্তু এই ঘটনা এই টিএমসিপি নেতার পাশে নেই সায়নীরা। এই বিষয়ে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন।
রাজ্যের বিভিন্ন কলেজে ঠিক যেন সেই মনোজিৎ মডেলের ছবি ফুটে উঠছে। সোনারপুর কলেজ, সেখানে অভিযুক্ত টিএমসিপি নেতা প্রতীক দে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নতুন পড়তে আসা নবাগত ছাত্রীকে দিয়ে মাথা ম্যাসাজ করাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে এই দোষ প্রমাণিত হওয়ার পর প্রতীকের শাস্তির দাবি তুলছেন সায়নী শওকতরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, দেখো, এই যে প্রতীক যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর কিন্তু তার দলের যারা নেতৃত্বরা রয়েছেন, অর্থাৎ স্থানীয় সাংসদ রয়েছেন সায়নী ঘোষ, পাশাপাশি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা, কেউই কিন্তু প্রতীককে সমর্থন করেনি এবং তারা প্রকাশ্যেই জানিয়েছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন যে এই ঘটনায় দলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এবং দল যাতে এই ঘটনায় যথার্থ ব্যবস্থা নেয় সেই বার্তাই কিন্তু তারা দিয়েছেন। তারা কিন্তু প্রতীকের পাশে সেইটা কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে তারা জানিয়ে দিয়েছেন। একদমই ধন্যবাদ প্রসেনজিৎ। এ বিষয়ে সায়নী ঘোষ তিনি কি বলছেন শুনবো। না, এগুলো তো একদমই কাম্য নয় এবং দল ডেফিনেটলি স্টেপ নেবে। আমরা এটাই বলবো যে সব জায়গার একটা ডেকোরাম, একটা ডিসেন্সি থাকে এবং প্রত্যেকে ছাত্র হোক, যুব হোক, যারাই হোক না কেন, একটা দলের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের সবসময় অনেক সেন্সিবলি বিহেভ করতে হয়। কাজে দল অবশ্যই নোট নিয়েছে, দল দেখেছে এবং দল নিশ্চয়ই। আজ গোটা দেশ জুড়ে ট্রেড ইউনিয়নের তরফ থেকে বন্ধের ডাক দেওয়া হয়েছিল। কেন্দ্রের কর্পোরেট নীতির প্রতিবাদে সেই বন্ধ, আর সেই বন্ধকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখতে পাওয়া গিয়েছে। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। বাম শ্রমিক সংগঠনের ডাকা বন্ধ ঘিরে বিক্ষিপ্ত অশান্তি তৈরি হয় রাজ্য জুড়ে। যাদবপুরে বাম কর্মী সমর্থকদের কুশপুতুল পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। গাঙ্গুলি বাগানে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে পুলিশের বচসা এবং ধস্তাধস্তি হয়। এরপরে আটক করা হয় সৃজন ভট্টাচার্যকে। জেলাতে বন্ধের প্রভাব আরো অনেক বেশি। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে বন্ধ সমর্থককে চড় মারেন থানার আইসি। কেন্দ্রের কর্পোরেট নীতির প্রতিবাদে দেশ জুড়ে 24 ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল ট্রেড ইউনিয়নগুলি। শ্রম কোড বাতিল, দৈনিক 600 টাকা মজুরি, ন্যূনতম 26,000 টাকা মাসিক বেতন সহ বিভিন্ন দাবিতে বন্ধ ডাকে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। এই বন্ধ ঘিরে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি ছড়ায়। যাদবপুরে বাম কর্মী সমর্থকদের কুশপুতুল পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। কুশপুতুলের আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। বন্ধকে সমর্থন করে গাঙ্গুলি বাগানের রাস্তায় নেমেছিলেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করছিলেন তিনি। তখন সৃজনের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তি হয়। এরপরই আটক করা হয় সৃজন ভট্টাচার্যকে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই সমর্থকরা অবরোধ করে বিক্ষোভ দেখায়। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় মহাত্মা গান্ধী রোডে। বাগুইয়াটি ভিআইপি রোডের উপরে সিপিএম কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়ে। করুণাময়ী মোড় অবরোধ করে সিপিএম সমর্থকরা বিক্ষোভ দেখায়। ধর্মঘট সমর্থকদের আটক করে বিধাননগর থানার পুলিশ। বন্ধের সমর্থনে লেক টাউন যশোর রোডে এসএফআই সমর্থকরা বিক্ষোভ দেখায়। কলকাতার তুলনায় বন্ধের প্রভাব অনেক বেশি পড়েছে জেলাগুলিতে। শিলিগুড়িতে পুলিশের টুপি ছিনিয়ে নেয় বন্ধ সমর্থকরা। বন্ধকে ঘিরে উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির এশিয়ান হাইওয়েতে। বন্ধ সমর্থনকারীরা বলপূর্বক রাস্তা অবরোধ করে যানবাহন আটকে দিলে সেখানে উপস্থিত হয় রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা ও হাতাহাতি। ঘটনায় পুলিশ একজনকে আটক করে। দক্ষিণ দিনাজপুরের বনিয়াপুর শহরে বন্ধ সমর্থনকারীরা রাস্তায় পিকেটিং করছিলেন। সেই সময় আইসি অসীম গোপের নেতৃত্বে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
তখনই মেজাজ হারিয়ে থানার আইসি সিপিএমের এক নেতাকে সপাটে চড় মারে। ঘটনার প্রতিবাদ করলে তাকে গ্রেফতারও করে পুলিশ। কোচবিহারে অফিস পাড়ায় বন্ধ সমর্থনকারীরা মিছিল করে অফিস বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। সিপিএমের জেলার সম্পাদক অনন্ত রায়কে আটক করে পুলিশ। রায়গঞ্জে এনবিএসটিসি বাস স্ট্যান্ডের সামনে বাস বের হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বাম শ্রমিক সংগঠনের ডাকা বন্ধ অমান্য করে বাস বেরোতে চাইলে বন্ধ সমর্থনকারীরা বাধা দেয়। তখনই তৃণমূল শ্রমিক সংগঠন বন্ধ প্রত্যাহার করার ডাক দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধের প্রতিবাদে বহরমপুর শহর জুড়ে অভিযান চালায় যুব তৃণমূল কংগ্রেস। বহরমপুর সহ জেলা জুড়ে মিশ্র প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও বন্ধ সফল করতে বামপন্থীরা শ্যামনগরে ট্রেন অবরোধ করে। পশ্চিম বর্ধমানের অন্ডাল, ইসলামপুর, ডায়মন্ড হারবার, আসানসোল, দুর্গাপুর রেল স্টেশন, রিষ্টা কোন্নগরে ট্রেন অবরোধ করা হয়। বন্ধের সমর্থনে এভাবেই জেলা জুড়ে বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে। নিউজ টাইম।